নমস্কার, শান্তন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে আমি দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। সোমবার ভগবাননগর ডলুছড়া এলাকার লোকজন পানীয় জল এবং রাস্তা সংস্কারের দাবিতে ধর্মনগর কৈলাসহর জাতীয় সড়ক অবরোধ করে। অভিযোগ, রাস্তার বেহাল দশা ও পানীয় জলের অভাব চলছে। এই সমস্যা সাধারণ সমাধান করার দাবিতে পথ অবরোধে সামিল হল এলাকার অন্তত ৭০ পরিবারের লোকজন। দীর্ঘদিন ধরে ভগবাননগর ডলুছড়া এলাকায় রাস্তা সম্পূর্ণ ভেঙে চৌচির হয়ে আছে। কোনো সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে না। বারবার পঞ্চায়েত, বিডিও ও জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো সুরাহা হয়নি। বিশেষ করে এলাকার প্রধান নেহারুন বেগমের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। প্রধান নাকি এলাকার জনগণের সুখ দুঃখে পাশে থাকেন না। এলাকার রাস্তার এতটাই বেহাল দশা যে পানীয় জল সরবরাহকারী গাড়িও জাতীয় সড়ক থেকে গ্রামের ভিতরে প্রবেশ করতে পারে না। ফলে স্বাস্থ্যবিধি ও পানীয় জল দপ্তরের তরফে যে জল সরবরাহ করা হয় না, যার ফলে দিন দিন সমস্যায় জনগণের নাগালের বাইরে চলে যাচ্ছে। এদিকে ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ডিসিএম মতি রঞ্জন দেববর্মা ও মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার সহ অন্যান্য আধিকারিকরা। তারা অবরোধকারীদের সঙ্গে কথা বলে সমস্যা শুনে দ্রুত পদক্ষেপের আশ্বাস দেন। অবরোধস্থলে আসা ডিসিএম জানায়, রাস্তাটি সংস্কারের বিষয়ে সংশ্লিষ্ট বিভাগকে ইতিমধ্যে জানানো হয়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। রাস্তা অবরোধ করছি, আমরা জলের দরকার, এরপর আমরা রাস্তার দরকার, এই কারণে আইসি। এখন প্রশাসন আইসে। এটা কোন জায়গা? এটা ভগবাননগর ডলুছড়া ৪ নং সবরে কারে কারে জানাইছিল? ভিডিও, এরপরে তারপরেও কোনো কাজ হয়েছে না। আজকে এখানে কেউ আইসেন নি? আপনারা যখন পথ অবরোধ করছেন, পথ অবরোধ করার পরে কেউ আইসেন নি? কিটা কইছে তারা? একটা প্রশাসনের আশ্বাসে অবশেষে অবরোধ প্রত্যাহার করে নেন স্থানীয় বাসিন্দারা। তবে তারা হুঁশিয়ারি দিয়েছেন, দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে আবারও বৃহত্তর আন্দোলনে নামবে। শান্তন টিভি। চুরি যাওয়া বাইক সহ আটক 2 চোর। অভিযুক্ত 2 চোরের নাম এমডি শাহিন এবং শরীফ মিয়া। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার পুলিশের কাছে খবর আসে রাজধানীর সার্কিট হাউস সংলগ্ন এলাকা থেকে এক হোটেল কর্মীর বাইক চুরি হয়ে যায়। পুলিশ বাইক চুরির মামলা হাতে নিয়ে ঘটনার তদন্তে নামে। তারপর পুলিশ সোর্স মোতাবেক 2 জন চোরকে আটক করে জিজ্ঞাসাবাদ চালিয়ে বিশালগড় থেকে উদ্ধার করে চুরি যাওয়া বাইকটি। পুলিশ ধৃত 2 জনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তাদের বিরুদ্ধে চুরির মামলা হাতে নিয়ে সোমবার আদালতে সোপর্দ করে পুলিশ। ধৃত 2 জনের 5 দিনের পুলিশ রিমান্ড চায় এনসিসি থানার পুলিশ, কারণ তাদের সাথে আরও অনেকে জড়িত আছে বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে। গোটা চোর চক্রকে পুলিশ জালে তুলতে সব ধরনের চেষ্টা করবে বলে জানিয়েছেন এনসিসি থানার ওসি। একই সাথে আরও একটি চুরির ঘটনায় পুলিশ স্বর্ণালংকার উদ্ধার করতে সক্ষম হয়েছে বলে জানান। গতকালকে আমরা একটা ইনফরমেশন পেয়েছিলাম যে গত পরশু দিন রাত্রিবেলা আনুমানিক 3টার পরে আমাদের সার্কিট হাউসের কাছ থেকে একটা অ্যাপার্টমেন্টের সামনে একজন পলুটাওয়ারের কর্মচারী ভাড়া থাকে। তো উনি ওনার বাইকটা ওনার ভাড়া বাড়ির সামনে রাস্তায় রেখে উনি ঘরে গিয়েছিলেন। ততক্ষণে এই বাইকটা চুরি হয়ে যায় ওই জায়গা থেকে। তো ইনফরমেশন পাওয়ার পরে আমরা সোর্স লাগিয়েছিলাম। সোর্স লাগানোর পরে আমরা খবর পাই যে বাইকটা বিশালগড়ের দিকে আছে। তো এবং আমরা 2 জনের নাম শনাক্ত করতে পারি সোর্সের মাধ্যমে। আমরা 2 জনকেই ডিটেইন করি। ডিটেইন করার পরে তারা স্বীকার করে যে তাদের সঙ্গে আরও আছে জড়িত, এবং আমরা বাইকটাকে উদ্ধার করতে পারি। তো আজকে আমরা একটা মামলা নিয়েছি কমপ্লেন্টের লিখিত অভিযোগমূলক। তো আজকে আমরা তাদের কোর্টে প্রেরণ করছি এবং 5 দিনের রিমান্ড চাইছি। তাদের যে সহযোগী আছে আরও, তার পুরো গ্যাংটাকে আমরা আটক করার জন্য। আর একটা কেস, আমাদের একটা পুরানো কেস ছিল, আগের কেসটা 49 নম্বর কেস। ওই কেসে আমরা একজন চোর ধরেছিলাম যেটাতে স্বর্ণালংকার চুরি হয়েছিল। তো তাকে রিমান্ড পাঠিয়েছিলাম, 3 দিনের রিমান্ডিং ছিল। রিমান্ডেতে স্বীকারোক্তি করে যে আমাদের আরও একটা হার এবং কানের 2 জোড়া, 1 জোড়া দুল যেটা বাকি ছিল, এটা তার মাধ্যমে আমরা এটাও আজকে আমরা উদ্ধার করতে পেরেছি। তো এটাতে 100% আমাদের সব কিছু উদ্ধার হয়ে গেছে। আমরা আজকে তাকে কোর্টে প্রদর্শন করছি।
স্বাধীনতা দিবসকে সামনে রেখে তথ্য ও সংস্কৃতি দপ্তরের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় সভা। এই অনুষ্ঠানে মূলত সাংবাদিক, চিত্র সাংবাদিক সহ বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের প্রতিনিধিদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ অন্যান্যরা। আসাম রাইফেল ময়দানে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সংবাদ সংগ্রহ করার নিয়ম সম্পর্কে এদিনের সকলকে অবগত করা হয়। তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য এক সাক্ষাৎকারে জানায়, স্বাধীনতা দিবসে রাজ্যভিত্তিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আসাম রাইফেল ময়দানে। এই অনুষ্ঠানে একটা গুরুত্বপূর্ণ অংশ হলো সংবাদ সম্প্রচার করা। তাই সাংবাদিক, চিত্র সাংবাদিকরা যেন সুন্দরভাবে সংবাদ সংগ্রহ করতে পারে, তার জন্য এদিনের সভা করা হয়েছে। স্বাধীনতা দিবসের মূল যে প্রোগ্রাম, সেটা আমাদের আসাম রাইফেলসে হবে স্টেট লেভেল প্রোগ্রাম। বিগত বছরের মতোই এই প্রোগ্রামের একটা অন্যতম উল্লেখযোগ্য অংশ হচ্ছে মিডিয়া কাভারেজ, কেননা তার মারফতেই প্রোগ্রাম, তার যে মেসেজ সবটা সমস্ত রাজ্যবাসীর কাছে পৌঁছে। তারই পার্ট হিসেবে যাতে হ্যাসেল ফ্রি সুন্দরভাবে আমরা করতে পারি, মুভমেন্টে যাতে কোনো ধরনের কোনো ইস্যু না থাকে, মিডিয়া পার্সনে যেন তার সুবিধা মতো কাভার করতে পারেন, এই জন্য প্রতি বছরই আমরা পুলিশ পার্সন, যারা পুলিশ ডিপার্টমেন্টের অফিসারদের সঙ্গে নিয়ে আমরা একটা কোঅর্ডিনেশন মিটিং করি। তারই পার্ট হিসেবে আজকের এই মিটিং। রবিবার রাতে আমতলী থানাধীন ফুলতলি বাজারে এক দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত হয়। বাজারের হার্ডওয়্যারের ব্যবসায়ী বেনুরাল মজুমদারের দোকান থেকে চোরের দল প্রায় লক্ষাধিক টাকার সরঞ্জাম নিয়ে যায়। সোমবার সকালে বেনুবাবুর জামাতা দেখতে পায় শ্বশুর মহাশয়ের দোকান খোলা, অথচ শ্বশুর মশাই বাড়িতে। সাথে সাথে শ্বশুর মশাইকে ফোন করে জানানো হলে শ্বশুর মশাই ছুটে এসে দেখতে পান চোরের দল থাবা বসিয়েছে। চোরেরা হাতিয়ে নেয় বিভিন্ন মূল্যবান দামি সরঞ্জাম। পরবর্তী সময়ে আমতলী থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। এ চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য দেখা দিয়েছে বাজারে। প্রশ্ন হচ্ছে, নৈশ প্রহরে থাকার পরেও কিভাবে চুরির ঘটনা সংঘটিত হয়? বলতে আমার বর চুরি হয়েছে। চুরি হওয়ার পরে আমি তো অসুস্থ মানুষ, বাড়িতে থাকি, সব সময় পকরাইল ঢুকি। জামাই আমার ফোন করে কয়, দরজা দি খোলা, আপনি কো? আমি কই, আমি তো বাড়ি, আইন তাড়াতাড়ি। আমি এখানে কিসের দোকান আপনার? হার্ডওয়ার্সের দোকান। কোন বাজার এটা? এটা ফুলতুলি বাজার, হার্ডওয়ার্সের দোকান। কিরকম জিনিস নিছে আপনি? লাখ দেড়েক টাকার মাল নিছে। কি জিনিস আসলো? জিনিস তো অনেক, হার্ডওয়ার্সের তো আর কোনো ইয়া নাই। এখানে কি বুঝতে পারছেন? এখানে বুঝতে পারছি গরম মুখের ঢুকে সেটা এই সমস্ত মাল, আপনার ফ্যান আছে, রাইস কুকার আছে, প্রেসার কুকার আছে, এই সমস্ত জিনিস, স্টিলের জিনিস হইতে সমস্ত জিনিস ওই লন্ডভন্ড করে যা পাচ্ছে তা হয়ে গেছে। অবহেলা, গাফিলতি এবং উদাসীনতা কোনোভাবেই পিছু ছাড়ছে না বিদ্যুৎ নিগমকে। তথাকথিত সুশাসনে বিদ্যুৎ বিল বর্তমানে গ্রাহকদের মাথায় বোঝা হয়ে গেছে। সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে দাঁড়িয়ে বিদ্যুৎ লাইন ছিন্ন করে দেওয়ার জন্য দাবি করছে গ্রাহকরা। আবারও হাসির খোরাক রাজ্যের বিদ্যুৎ নিগম। ১৫০০ টাকা দিয়ে রিচার্জ করে মাত্র ৭ ইউনিট মিলল গ্রাহকের। এ ঘটনা বিশালগড় স্থিত জাঙ্গালিয়া বিদ্যুৎ নিগম অফিসে। গ্রাহক অমরেশ দেবনাথ বলেন, প্রতি মাসের মতো এ মাসেও ওনার বন্ধুকে দিয়ে বিদ্যুতের রিচার্জ করার জন্য বিদ্যুৎ নিগমের অফিসে পাঠায়। রিচার্জ করে জানতে পারে ১৫০০ টাকা দিয়ে মাত্র ৭ ইউনিট বিদ্যুৎ পেয়েছেন তিনি। একথা জানতে পেরে মাথায় আকাশ ভেঙে পড়েছে গ্রাহকের। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, সরকারের যদি এতটাই বিদ্যুৎ বিল বৃদ্ধি করতে হয় তাহলে সকলের বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হোক, এছাড়া আর কোনো উপায় নেই। গরিব মানুষ কি মরে যাবে? প্রশ্ন তুলেন এই গ্রাহক। পাশাপাশি গ্রাহক বিদ্যুৎ নিগম অফিসে এসে দেখা করলে উনাকে জানিয়ে দেওয়া হয় বিষয়টি ম্যাডাম আসলে দেখবেন। আর ১,৫০০ টাকা দিয়ে আমি পাঠাইছি, আমি টাইম টাইমে একটা গাড়ি দিয়ে পাঠাইছি ৫০ টাকা করছো বলিয়া, কারণ আমার টাইম নেই, আমি দোকানদারি করি করিমুরা বাজারে। ১,৫০০ টাকা সবসময় পাঠাই, আমি ২বার অনলাইনে ঢুকাই, একবার অফিসে ঢুকাই, সবসময় আমি এইভাবে ঢুকাইতেছি। এইবার পাঠাইছি আজকে ১,৫০০ টাকা পাঠাইছি, ৭ ইউনিট আমার তারা দিচ্ছে। এটা কেমনি হইল? এটা কি সম্ভব? আমরা গরিব মানুষ কেমনে বাঁচুম? ৬০ মারা তো মই মনে নেই। কারণ বদ্ধ হয়ে যোগ তারা, সবাই কারণ বদ্ধ হয়ে যোগ, তারা যদি কারেন্টের বিল এমন বাড়ান লাগে, এছাড়া কোনো উপায় আছে না? তারা আমরা গরিব মানুষ কি মরে মনি আমরা। দেখেন, আজকে আমি কাজে বসেছি। আচ্ছা, আমার এক বন্ধু রিসার্চ করে লেগে, আমার রিসার্চ করে লেগে, আমি রিসার্চ করলাম প্রথম ৫০০ টাকা, আমার ৪৩ ইউনিট দিচ্ছে। যখন বন্ধুরা এটা দিলাম তখন ১৫০০ টাকার
সাথে ঢুকছে। পরে যে আমি স্যারে জিজ্ঞাসা করলাম, স্যার এটা কি হইলো, বাড়িতে ঢুকাও না, সেই কথা বললো। তো আমি সঙ্গে সঙ্গে এর থেকে বাড়িতে গেলাম, গ্যাসের বন্ধুর সাথে বললাম এই ব্যাপার। তো বন্ধু এখন আইলো দোকানে কাইতে অফিস, আই এখন বললো স্যারের সাথে কথা বললো, স্যারে বললো এখন ম্যাডাম আইসে না, একটা আছে। প্রশ্ন হলো, এটা কোন পরিবর্তন? সাধারণত গ্রাহকদের উপর এভাবে চাপ সৃষ্টি করা কোনোভাবে ভালো চোখে মেনে নিচ্ছে না রাজ্যবাসী। সংবাদ মাধ্যমের সামনে এসে দপ্তরের মন্ত্রী এবং আধিকারিক বলছেন, সাধারণ মানুষকে বিদ্যুৎ পরিষেবা দিতে সরকার যথেষ্ট আন্তরিক, কিন্তু সরকারের এই আন্তরিকতার সঙ্গে বাস্তবের কতটা মিল রয়েছে সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তবে প্রশ্ন হলো, একের পর এক অভিযোগ ওঠার পরেও চরম উদাসীন বিদ্যুৎ নিগম। কিন্তু কেন? এভাবে যদি চলতে থাকে তাহলে মানুষ তার মৌলিক অধিকার ভোগ করতে চাইবে না। শান্তন টিভি। জন্মের পর থেকে মূত্রনালীর সমস্যা 2 বছরের এক শিশুর। সুস্থ করার জন্য মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে সাহায্য চাইলেন কাঁঠালিয়া ব্লক এলাকার আবু হানিফ। জানা যায়, জন্মের পর থেকে মূত্রনালীর সমস্যা ছোট শিশু আবু জারের। কাঁঠালিয়া ব্লক এলাকার বাসিন্দা আবু হানিফের ছেলে আবু জার। জন্মের পর থেকে মূত্রনালীর সমস্যা 2 বছরের এক শিশুর। সুস্থ করার জন্য মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে সাহায্য চাইলেন কাঁঠালিয়া ব্লক এলাকার আবু হানিফ। জানা যায়, জন্মের পর থেকে মূত্রনালীর সমস্যা ছোট শিশু আবু জারের। কাঁঠালিয়া ব্লক এলাকার বাসিন্দা আবু হানিফের ছেলে আবু জার। বর্তমানে তার বয়স 2 বছর। জন্মের পর থেকে প্রস্রাবের সমস্যা ছিল তার। চিকিৎসকের অস্ত্রোপচারের পর পেটের মাধ্যমে প্রস্রাব করার রাস্তা তৈরি করে দেওয়া হয়। তখন ডাক্তার বলেছিলেন 2 বছর পর আবার অস্ত্রোপচার করলে সমস্যা সমাধান হবে। 2 বছর পূর্ণ হলে ডাক্তারের কাছে যাওয়ার পর এখন নতুন করে কিডনিতেও সমস্যা ধরা পড়ে শিশুটির চিকিৎসার জন্য 2 বছরে প্রায় 6 লক্ষ টাকা খরচ হয়। দাউথারিণী মাদ্রাসায় কর্মরত আবু হানিফ চিকিৎসক বলেন, তাকে সুস্থ করতে হলে বহিরাজ্যের বাইরে গিয়ে অপারেশন করাতে হবে, কিন্তু নতুন করে আবার অপারেশনের জন্য টাকা নেই এই পিতার কাছে। আবারও আনুমানিক 6 লক্ষ টাকা প্রয়োজন ছেলে চিকিৎসার জন্য। রাজ্যের মুখ্যমন্ত্রী সহ সকলের কাছে সাহায্য চাইছে শিক্ষক পিতা আবু হানিফ। নাম আবু হানিফ। দীর্ঘ 2 বছর আগে আমার বাচ্চারা জন্ম হয়েছিল। জন্ম হওয়ার পর থেকে পেশাবটা খুব কম হতো বাচ্চারা। ডাক্তারের কাছে নেওয়ার পরে ডাক্তার কইতাছে 100% থেকে 10% পেশাব হয়, 90% হয় না। তখন পেশাবটার জন্য কিডনি জমে গেছে। তখন কইছে যদি ফ্যাটি দিয়ে পেশাবের রাস্তা বানিয়ে দিছে স্যারে, কইছে 2 বছর পরে আবার পেশাবের রাস্তা দিয়ে পেশাবের রাস্তা করে দিব, তখন ঠিক হয়ে গেল। 2 বছর হয়েছে বাচ্চারা। এখন 2 বছর পর যখন পরীক্ষা করছে, এখন দেখতেছে তোমরা কিডনির ভিতরে ব্লক হয়ে গেছে। এখান থেকে কুইজের পেশাবটি বয়ে গেছে, এটা এখন আর বাড়িতে আছে না। স্যারের কথা সেটা অপারেশন করলে ঠিক হয়ে যাবে। তখন আমি আবার ডাইন সাইডে কিডনিটা অপারেশন করছি, স্টেপে অপারেশন করতে লাগবো। আমি ডাইন সাইডে কিডনি অপারেশন করছি, এরপর আবার সিটি স্ক্যান করছি, যে দেখছে হয়েছে না, আবার ব্লক রয়ে গেছে। এখন স্যারের কথাছে বাইরের দিকে নিলে ভালো হইব, ভালো চিকিৎসা হইব। আমি ত্রিপুরার ভিতরে 2 বছর ধরে তারা চিকিৎসা হলে প্রায় 6-7 লক্ষ টাকা শেষ হয়ে গেছে। এখন আমি অনেক দুর্বল হয়ে গেছি টাকা পয়সার দিকে। বাচ্চারা বাইরে নেওয়ার মতো আমার কোনো ক্ষমতা নাই। কি করেন আপনি? আমি দাউদানি মাদ্রাসার শিক্ষকতা করি বেসরকারি হিসাবে। সাধারণ বেতন পাই, আমরা চলতে পারি এতটুকু। এখন বাইরে নিতে গেলে 4-5 লাখ টাকার মতো লাগবে বাচ্চারা চিকিৎসা করতে। আমি সবার কাছে বা দেশের ভিতরে যত মানুষ আছে, মুখ্যমন্ত্রীর কাছে সবার কাছে অনুরোধ করছি যে আমার বাচ্চারা চিকিৎসা করার জন্য আমাকে হেল্প করার জন্য। আপনার বাড়ি? আমার বাড়ি কাঠালিয়া আরডি ব্লকের কাছে। কি নাম কইছেন? আবু হানিফ। জন্মের ছেলের নাম কি? ছেলের নাম আবু জার। আবু জার। বয়স কত তার? 2 বছর 2 মাস হয়েছে। জন্মের পর থেকে এই সমস্যা? জন্মের পর থেকে এই সমস্যা। শান্তন টিভি। দুর্গাপূজার বাকি আর 57 দিন। আজ কমলপুরের অন্যতম বড় বাজেটের ক্লাব ইউথ রিয়াকশন কর্নার তাদের প্রস্তুতি নিয়ে নিয়েছে। আজ ক্লাবের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করা হয়। ক্লাব গৃহে আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ক্লাব সম্পাদক সঞ্জীব ঘোষ সরকার সহ অন্যান্যরা। সম্পাদক সঞ্জীব ঘোষ সরকার জানায়, এবার তাদের 53তম পুজো। তাদের বাজেট 16,50,000 টাকা। প্রতিমা তৈরি করবে স্থানীয় মৃৎশিল্পী রঞ্জিত ভট্টাচার্য। তাদের প্যান্ডেলের থিম হলো এবার আন্দামানের সেলুলার জেল। প্যান্ডেল ও আলোকসজ্জায় রয়েছে পশ্চিমবঙ্গের রূপা অধিকারী। প্রতিবারই
বড় বাজেটেরই পুজো করে থাকি। এইবারও আমরা পুজোর আয়োজন করেছি। এইবার আমাদের প্যান্ডেলটা করেছি একটা থিম নিয়ে, যেটা হবে সেলুলার জেল আন্দামানে। তাছাড়া পুজোর 4 দিনেই সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। তো এবার পুজোর প্যান্ডেল ও লাইট আমরা কলকাতা থেকে এনেছি, আর সাংস্কৃতিক অনুষ্ঠানও আমরা কলকাতা থেকে করব। তো পুজোর 4 দিন যাতে আমরা সুন্দর সুষ্ঠু পুজো উপহার দিতে পারি, এই আশা আকাঙ্ক্ষা রাখছি। ঐতিহ্যবাহী ক্লাব শান্তিপাড়ার ঐকতান যুব সংস্থা সোমবার খুঁটি পূজার মাধ্যমে তাদের দুর্গাপূজার প্রস্তুতি শুরু করেছে। এবছর তারা তৈরি করতে চলেছে মায়ানমারের বুদ্ধ মন্দির। মণ্ডপ নির্মাণে থাকছে পশ্চিমবঙ্গের নবদ্বীপের সঞ্জীব দেবনাথ। প্রতিমা শিল্পীও রয়েছে নবদ্বীপের নারুগোপাল দেবনাথ। আজকে হলো আমাদের শুরু হচ্ছে মায়ের আগমনে। আমাদের খুঁটি পুজোর মধ্য দিয়েই আমরা প্রতি বছর দুর্গাপুজোর শুভারম্ভ করে থাকি। আজকে আমাদের সেই খুঁটি পুজোর অনুষ্ঠানটি আমরা এখান থেকে শুরু করতে যাচ্ছি। কি থিম রয়েছে, কি কোথাকার কারিগর রয়েছে? থিমটা হচ্ছে আমাদের এবারের থিমটা হচ্ছে মায়ানমারের একটা বুদ্ধ টেম্পল। মায়ানমারের বুদ্ধ টেম্পল, সেটাই আমরা এবার। গাঁজা সহ বিভিন্ন নেশা সামগ্রী পাচারের সাথে এখন জড়িয়ে পড়েছে মহিলারা। প্রতিনিয়ত নেশা সামগ্রী পাচার করতে গিয়ে পুলিশের জালে উঠে এসেছে অভিযুক্ত মহিলারা। রবিবার রাতে আগরতলা স্থিত বাদারঘাট রেল স্টেশনে প্ল্যাটফর্মে ঘোরাঘুরি করা এক মহিলা সহ 2 ব্যক্তিকে আটক করা হয়। তাদের ব্যাগ তল্লাশিতে পুলিশ উদ্ধার করে 9 কেজি 235 গ্রাম শুকনো গাঁজা। ধৃত 3 জনের নাম বল্লাদ কুমার, রবিতা দেবী এবং মুনিয়া আরশাদ। দ্বিতীয় 3 জনের বাড়ি বিহার এবং আসামে। তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারা অনুযায়ী মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। তাদের সাথে আরও অনেকে জড়িত থাকতে পারে বলে পুলিশের প্রাথমিক ধারণা বলে জানান থানার ওসি। তিনি আরও জানিয়েছেন, এই অভিযানে আগরতলা সরকারি রেল পুলিশের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আরপিএফ জওয়ানরা। সন্ধ্যাবেলায় আমাদের আগরতলা জিআরপি থানার সাব ইন্সপেক্টর পঙ্কজ বিশ্বাস আমাদের মহিলা স্টাফ এবং আরপিএফ স্টাফদের নিয়ে আগরতলা রেল স্টেশনের রুটিন চেক আপে বেরোয়। ওই রুটিন চেক আপের সময় সন্ধ্যা আনুমানিক 7:30 নাগাদ তারা লক্ষ্য করে আগরতলা প্ল্যাটফর্ম নম্বর থেকে একজন মহিলা এবং 2 জন পুরুষ সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে। তা দেখে আমাদের পুলিশ স্টাফ ওদেরকে আটক করে এবং তাদের কাছে থাকা ব্যাগে তল্লাশি করে সর্বমোট 9 কেজি 235 গ্রাম নিষিদ্ধ গাঁজা আমরা পাই। সোমবার অনুষ্ঠিত হলো খোয়াইয়ের অফিসটিলা স্থিত বনিদি স্কাইলার্ক ক্লাবের খুঁটি পুজো। ক্লাবে কর্মকর্তা থেকে শুরু করে এলাকাবাসীদের দারুণ উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এবছর খোয়াইয়ের বনিদি ক্লাব স্কাইলার্ক ক্লাব কিরকম পুজো উপহার দেয়, খোয়াইবাসীর তার দিকে নজর। অন্যান্য বছরের ন্যায় স্কাইলার্ক ক্লাবের পক্ষ থেকে এবারও শারদীয়া দুর্গোৎসবের আয়োজন করেছি। আমরা অন্যান্যবার খোয়াই স্কাইলার্ক ক্লাবের দুর্গোৎসবের একটা বিশেষ করে বৈশিষ্ট্য থাকে, সেই বৈশিষ্ট্যকে লক্ষ্য রেখে আমরা এবারও যাতে সেইভাবেই পুজো করতে পারি এই লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা স্বল্প বাজেটে এবার এই পুজোর আয়োজন করেছি। আমাদের মণ্ডপ তৈরি করবেন কলকাতার সঞ্জীব দেবনাথ, নদিয়া পশ্চিমবঙ্গ, এবং আলোকসজ্জ কলকাতার নদিয়া থেকে আসছেন। প্রতিমা তৈরি করছেন পল্লব রুদ্রপাল, লালছড়া খোয়াই থেকে। আমরা প্রতিটি খোয়াইবাসীর কাছে আবেদন রাখবো, আপনারা অন্যান্য বছরের ন্যায় এবারও আমাদের ক্লাবের পুজো দেখতে আসবেন। আপনাদের ঐকান্তিক সহযোগিতা এবং ঐকান্তিক প্রচেষ্টায় আমরা যাতে সার্থক হতে পারি সেদিকে আপনারা আমাদের আশীর্বাদ করবেন। নমস্কার সবাইকে। গণপতি সামাজিক সংস্থার 14তম গণেশ পূজাকে সামনে রেখে সোমবার খুঁটি পূজা করা হয়। আগরতলা শহরের পুরনো পুজোগুলোর মধ্যে অন্যতম রবীন্দ্র ভবনের সামনে হয় এই পুজোটি। বিগত বছরের মতো গণপতি সামাজিক সংস্থা আমরা যারা প্রত্যেকটা সদস্য আছি, আমরা বিগত বছরের মতো এবারও আমরা এখানে পুজোটা করছি। দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ থেকে শুরু করে সাধারণ মানুষের বিভিন্ন অনাথ আশ্রমে খাদ্য সামগ্রী বিতরণ থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড আমরা বিগত প্রত্যেক বছর চালিয়ে যাই। তো এবারও এটাই চলবে, এটার ব্যতিক্রম হবে। 26 তারিখ থেকে পুজো শুরু, 25 তারিখ থেকে পুজোর উদ্বোধন হচ্ছে, 31 তারিখ পর্যন্ত চলবে।
গুরু পূর্ণিমা উপলক্ষে উত্তর ত্রিপুরা জেলা ভিত্তিক গুরু সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় কদমতলা চন্দ্রকলা টাউন হলে। সোমবার এই গুরু সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ। তিনি এবং উপস্থিত অতিথিরা গুরু পূর্ণিমা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রশংসা করেন। বক্তব্যের মধ্য দিয়ে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। সম্মান করবে ততই তোমরা একটা আদর্শ মানুষে পরিণত হবে। আর আমি ভগবানের কাছে প্রার্থনা করছি, এই যে আমার ছাত্র ছাত্রীরা, তোমরা আমাদের সম্পদ, তোমরা আমাদের ভবিষ্যৎ, তোমরা আরো এগিয়ে যাও, সঠিক পথে চলো, পড়াশোনার মাধ্যমে দেশ গড়ার কারিগর হিসেবে তোমরা কাজ করবে বলে আমার বিশ্বাস। আমি অসংখ্য ধন্যবাদ জানাবো এই কদমতলা আইডি ব্লক থেকে শুরু করে যারা সমাজসেবী রয়েছে। আপনারা আমাদের এই অনুষ্ঠানকে এত সুন্দর, এত মানে স্টার্টিং থেকে ফিনিশিং পর্যন্ত এত সুন্দরভাবে সাজগুজ থেকে শুরু করে সার্বিকভাবে সহযোগিতা করেছে। তো আপনাদের সবাইকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি কদমতলা হায়ার সেকেন্ডারি স্কুল শিক্ষক মহাশয় বসে আছেন, ওনাদের নাম আমার সঠিক জানা নেই, অত্যন্ত সহযোগিতা করেছে। এখনকার মতো সংবাদ এ পর্যন্ত। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার।